বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে ডেমোক্রেসি ওয়াচ নামে একটা সংস্থা জরিপ করেছিল, এবং ওই জরিপের রিপোর্ট হচ্ছে বাংলাদেশের ডাক্তাররা সব হচ্ছে পাগল। কারণ পাগলের জীবনে কোনো বিনোদন থাকে না। যে সরকারি ডাক্তাররা সকাল থেকে দুপুর পর্যন্ত তার নিজের হাসপাতালে উনি কাজ করেন, এরপরে দুপুরে কোন রকমে সে একটু গালে মুখে দিয়ে সে আবার চলে যান আর একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে। এখানে সে রাত 1টা 2টা পর্যন্ত উনি ওইখানে ব্যস্ত থাকেন। এই দেশের ডাক্তাররা তো স্বাভাবিক সুস্থ মানুষ না। একজন মানুষ 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করতে পারে, অথচ টাকার লোভে আমাদের দেশের এই ডাক্তাররা এটা করতেছে। একজন ডাক্তারের কত টাকা দরকার? এই পেশায় এরকম ধর্মঘট কথায় কথায় ডাকার সুযোগ কিন্তু কম, বা কারণ বাংলাদেশে কিন্তু নানা সংকট রয়েছে। আমাদের দেশে প্রচুর রোগী, হাসপাতালে গেলে বোঝা যায়। আর ডাক্তারি পেশা কিন্তু অন্যান্য পেশার মতো না। সুতরাং এই যে ধর্মঘট, এটি এটি খুব, আমি নিঃসন্দেহে বলবো আপত্তিকর। তারা যে শাস্তির দাবি জানিয়েছে, আজকে গ্রেপ্তার করেছে একজন, সেটা ঠিক আছে, বাট এই জন্য আমি কথায় কথায় ধর্মঘট ডেকে ফেলবো, এটা কিন্তু আসলে ঠিক না। তো বাংলাদেশে একটা অসভ্যদের আমরা এর আগেও এবং এবার যেটা করেছেন এটা গুরুতর অন্যায়। সরকারের উচিত ছিল এটার জন্য কড়া ব্যবস্থা নেওয়া, কিন্তু সরকার কেন যেন বারে বারে ডাক্তারদের সাথে আপোষ করে চলেন। এটা কোনো সভ্য দেশে এটা হতে পারে না। এবং আমাদের এইখানে এইসব দেশে ডাক্তারদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ একেবারে মিথ্যা না। কমন চিত্র হচ্ছে, সরকারি হাসপাতালে গেলে একরকম চিকিৎসা, সেই ডাক্তারই যখন প্রাইভেট হাসপাতালে যান তিনি কিন্তু অন্যভাবে লুক আফটার করেন। এবং বাংলাদেশের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, যার সামর্থ্য আছে তিনি আর এদেশে চিকিৎসা করতে চান না। এটি ডাক্তারদের জন্য কিন্তু খুব অবমাননাকর বলে আমি মনে করি। হ্যাঁ, এটা করা উচিত হয়নি, কিন্তু হয়তো করে ফেলেছে উত্তেজনার কারণে। একজন রোগী মানে আমার আত্মীয় স্বজন যদি মারা যায় তখন ধারে কাছে কারো মানে মাথা ঠিক থাকে না। হ্যাঁ, এটা হতেই পারে। তো সেই জন্য আপনি অন্য সব রোগীকে আপনি শাস্তি দিবেন, এটা তো হতে পারে না। এবং এটি আসলে ডাক্তারি তো মহৎ পেশা, বাট এটি এখন বিজনেসে পরিণত হয়েছে। ডাক্তাররা অনেক প্র্যাকটিস করেন, এমন এমন আছেন যে অনেক ডাক্তার রাতে 1টা 1টা পর্যন্ত হাসপাতালে থাকেন, আবার সকালে তিনি সরকারি হাসপাতালে আসেন। তো তিনি তো কাজ করতে পারবেন না আসলে। রোগী দেখা একটা সিলিং থাকা উচিত যে এই কজন রোগী দেখতে পারবে, যেমন 1-1.5 মিনিটের মধ্যে ছেড়ে দেয়। এবার আমাদের পার্শ্ববর্তী দেশেও আপনি দেখবেন যে দীর্ঘ সময় রোগীদের সঙ্গে ডাক্তার কনসাল্ট করেন। আমাদের এখানে কিন্তু সেই সুযোগ নাই। আপনি গেলেন, কয়েকটা টেস্ট দিলেন, এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় টেস্ট, এটা তো আলোচনা হচ্ছে সব সময় যে যে টেস্ট গুলো দরকার নেই। আমাদের দেশের মানুষের সামর্থ্য কিন্তু সীমিত, একটি বড় অংশের মানুষের সামর্থ্য সীমিত। তাদেরকে এমন এমন টেস্ট করতে দেয়া হচ্ছে যে খুব এক্সপেন্সিভ। আবার আপনি দেখবেন সব হাসপাতালের সামনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে থাকে। যখন রোগী বের হয় তখন দেখবেন যে তার প্রেসক্রিপশনটি মোবাইল দিয়ে ছবি দিচ্ছে। এটার কারণ হচ্ছে দেখে যে ডাক্তার তার কোম্পানির ওষুধের নাম লিখেছেন কিনা। তো ডাক্তারের উপর একটা চাপ থাকে যে তিনি যে কোম্পানি থেকে বেনিফিট পান, নানা ধরনের বেনিফিট, এমন কি শুনেছি বিদেশ ট্যুর, বাসা ফার্নিচার, বা কোনো ইলেকট্রনিক্স পণ্য, এগুলো ডাক্তারদের দিয়ে থাকে সব কোম্পানিগুলো। আর এই জিম্মি হয় কি সাধারণ মানুষ। রোববার সারাদিন ঢাকা মেডিকেলে বেশ উত্তেজনাকর পরিস্থিতি ছিল, আপনারা দুজনেই জানেন। এবং চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন করেছিল, এবং তারা যেটার জন্য করেছে বলে তাদের দাবি সেটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটির, বেসরকারি একটা ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা দাবি করেছেন যে তারা চিকিৎসকদের অবহেলার কারণেই তাই সেই শিক্ষার্থী মারা গেছে। এবং পরবর্তীতে একই দিনে আবার রাতের দিকে খিলগাঁও এলাকার 2টা গ্রুপের মধ্যে মারামারি হয়েছিল, এবং পরবর্তীতে দুইজন সেখানে আহত চিকিৎসাধীন ছিল। সেই চিকিৎসাধীন থাকা অবস্থায় অন্য গ্রুপের মানুষজন এসে ওই রোগীদেরকেও চাপাতি টাপাতি দিয়ে এসে মারতে এসেছে, এবং পরবর্তীতে ডাক্তারদেরকেও মেরেছে। সো তারা এই নিরাপত্তাহীনতা কারণে এবং নিরাপত্তার দাবিতে তারা এই ধর্মঘট ডেকেছিল, এবং পরবর্তীতে গত রাত 8টার সময় এই ধর্মঘট উঠেছে। এবং আজকে সোমবার এক শিক্ষার্থীকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। সো সব কিছু বিবেচনায় যে এই যে শিক্ষার্থীদের ধর্মঘট এবং রোগীদের বিড়ম্বনা, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? প্রথমে বাবলু ভাই, আপনার কাছেই যাচ্ছি। বাবলু ভাই। জি, ধন্যবাদ রেনবি আপনার। এই রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তাররা যেটা করেছে, যে ধর্মঘট ডেকেছে, এটা খুবই অন্যায়। এখন
ডাক্তারদেরকে কে লাঞ্ছিত করলো আর ডাক্তাররা কাকে শাস্তি দিল? আপনি দেখেন যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের ডাক্তাররা প্রায় 12 ঘন্টা ওই দিন ধর্মঘট করে। হাজার হাজার রোগীরা তারা চিকিৎসা পায়নি এবং বেশ কয়েকজন এর ভিতরে মারাও গেছে। নিতে হবে তাদের হাতে মানুষের এইরকম একটা দায়িত্ব নিয়ে চিকিৎসা কখনো ধর্মঘট হইতে পারে না। তো বাংলাদেশে একটা অসভ্যদের আমরা এর আগেও এবং এবার যেটা করেছেন এটা গুরুতর অন্যায়। সরকারের উচিত ছিল এটার জন্য কড়া ব্যবস্থা নেওয়া, কিন্তু সরকার কেন যেন বারে বারে ডাক্তারদের সাথে আপোষ করে চলেন। এটা কোনো সভ্য দেশে এটা হতে পারে না। এবং আমাদের এইখানে এইসব দেশে ডাক্তারদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ একেবারে মিথ্যা না। এবং যে ঘটনাটা ওই দিন ঘটেছে সেটা যদি কোনো ডাক্তারের রোগীর ক্ষেত্রেও হতো, মানে তার কোনো আত্মীয় স্বজন হতো, তাতেও তিনি উত্তেজিত হতে পারতেন। এটা স্বাভাবিক যে আমার ঘনিষ্ঠ কেউ যদি মানে এইভাবে দুর্ঘটনায় মারা যায়, সুতরাং এই উত্তেজিত হওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। তো সেখানে ডাক্তাররা এটাকে কেন্দ্র করে যা করলেন এইটা মানা যায় না। না, এটা আপনার কথার সাথে শাস্তিযোগ্য আমি অপরাধ। একমত। এবং আমি একমত, কিন্তু যেটা হচ্ছে যে আসলে কি কারো গায়ে হাত তোলা যায়? ডাক্তাররা হ্যাঁ অবহেলা করেছে, তার বিরুদ্ধে তো আরো অনেক না, ব্যবস্থাই নেওয়া এটা যেতে হয়তো পারে। উত্তেজনার বশে কেউ করে ফেলেছে। হ্যাঁ, এটা করা উচিত হয়নি, কিন্তু হয়তো করে ফেলেছে উত্তেজনার পর। একজন রোগী মানে আমার আত্মীয় স্বজন যদি মারা যায় তখন ধারে কাছে কারো মানে মাথা ঠিক থাকে না। হ্যাঁ, এটা হতেই পারে। তো সেই জন্য আপনি অন্য সব রোগীকে আপনি শাস্তি দিবেন, এটা তো হতে পারে না। এবং ডাক্তাররা এদেশে যা করছেন, এটা একটা বাংলাদেশে এই চিকিৎসা একটা অদ্ভুত ধরনের পেশা। আপনি দেখেন যে সরকারি ডাক্তাররা সকাল থেকে দুপুর পর্যন্ত তার নিজের হাসপাতালে উনি কাজ করেন। এরপরে দুপুরে কোনো রকমে সে একটু গালে মুখে দিয়ে সে আবার চলে যান আর একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে। এখানে সে রাত 1টা 2টা পর্যন্ত উনি ওইখানে ব্যস্ত থাকেন। এদেশের ডাক্তাররা তো স্বাভাবিক সুস্থ মানুষ না। একজন মানুষ 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করতে পারে, অথচ টাকার লোভে আমাদের দেশের এই ডাক্তাররা এটা করতেছে। একজন ডাক্তারের কত টাকা দরকার? আপনি দেখবেন যে 2টার পরে সরকারি হাসপাতালগুলো ফাঁকা করে, সেখানে কোনো রোগী নাই। অথচ আমাদের এত বড় বড় অবকাঠামো আছে, কেন বিকেল বেলায় আপনি সরকারি হাসপাতালে চিকিৎসা দেবেন না? কেন আউটডোরে সেখানে রোগী আসবে না? আবার আপনি সকালবেলায় বেসরকারি হাসপাতালগুলোতে যাবেন, দেখবেন যে 2টা পর্যন্ত সেখানে কোনো রোগী নাই। বেসরকারি হাসপাতালগুলো সকালে খাঁখা করতেছে, আর বিকেল বেলা হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো জমজমাট হয়ে উঠতেছে। তার মানে কি এই দেশের এই একই ডাক্তার তার 8 ঘন্টা সরকারি হাসপাতালে, আবার বাকি 8 থেকে 10 ঘন্টা উনি বেসরকারি হাসপাতালে দিচ্ছে। একজন মানুষ একদিনে 6 ঘন্টার বেশি আসলে পরিশ্রম করা মানে এটা কোনো স্বাভাবিক যুক্তিসঙ্গত না। অথচ ওনারা 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করে, এটা কিভাবে সম্ভব? আহ আমি একবার দেখেছিলাম যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে ডেমোক্রেসি ওয়াচ নামে একটা সংস্থা জরিপ করেছিল। এবং ওই জরিপের রিপোর্ট হচ্ছে বাংলাদেশের ডাক্তাররা সব হচ্ছে পাগল, কারণ পাগলের জীবনে কোনো বিনোদন থাকে না। এবং ডাক্তাররা দেখবেন শুক্র শনিবারেও তারা তাদের নিজস্ব কর্মস্থল ছেড়ে অন্য অন্য জেলায় বা অন্য কোনো কর্মস্থলে যেয়ে তারা শুক্র শনিবারেও তারা খ্যাপে তারা চিকিৎসা দেন, তারা সেখানে রোগী দেখেন, হাসপাতালে অস্ত্রোপচার করেন। তো একটা মানুষের জীবনে উনি বিশ্রাম নেন, কখন উনি পরিবারকে সময় দেন, আর কখন লেখাপড়া করেন? ডাক্তারদের কিন্তু সবসময় আপডেটেড থাকতে হয়, তাদের প্রচুর লেখাপড়া করতে হয়। কিন্তু Right. বাংলাদেশের ডাক্তাররা দেখেন, কেউ যদি একবার এমবিবিএস পাশ করে যায় উনি আর জীবনে ধারে কাছে কোনো বইটই ছুঁয়ে দেখেন না। সারাক্ষণ উনি টাকার বিনিময়ে শুধু রোগী দেখেন। কারণে বাংলাদেশের এই চিকিৎসার মান নিয়ে এদেশের জনগণ সন্তুষ্ট না। এদেশের হাজার হাজার রোগী দেশের বাইরে চলে যাচ্ছে। এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার হচ্ছে চিকিৎসার নামে। সুতরাং এইটা গ্রহণযোগ্য না। বাংলাদেশের চিকিৎসকদের জনগণের কাছে কোনো সম্মান আসলে না, তারা দায়ে পড়ে আসলে চিকিৎসকদের কাছে আসেন। সুতরাং এটা আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে। এবং আমাদের রাষ্ট্রে এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে এই চিকিৎসার এই সংস্কারটা খুব জরুরি। ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসটা বন্ধ করতে হবে। সরকারি ডাক্তার যিনি, উনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না, এবং একজন ডাক্তার 24 ঘন্টায় 6 ঘন্টার বেশি উনি রোগী দেখতে পারবেন না।
আইদার উনি সরকারি হাসপাতালে করুক আর বেসরকারি হাসপাতালে করুক। জি, ধন্যবাদ একসময় আমাদের আপনাকে। আমি দেশে ইলিয়াসের কাছে চিকিৎসকের যাচ্ছি। সংকট ছিল, জি সেজন্য হয়তো দেওয়া হয়েছিল, কিন্তু এখন এটা বন্ধ করা খুব জরুরি হয়ে গেছে। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি একটু ইলিয়াসের কাছে যাচ্ছি। জি, ইলিয়াস, আপনি বাবলু ভাইয়ের কথা শুনলেন। তো আপনি কি মনে করছেন? না, তিনি যথাযথই বলেছেন, তবে তার কিছু বিষয়ের সঙ্গে আমি একমত, কিছু বিষয়ের সঙ্গে আমি একমত না। আসলে ডাক্তার রোগীর সম্পর্কটা উইন উইন সিচুয়েশন থাকা উচিত আমি মনে করি। যেমন কেউ মারা গেলেই ডাক্তাররা দায়ী, এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। এবং আবার কেউ মারা গেলে কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে স্ট্রাইক করে ফেলবে, এটা কিন্তু এটি হওয়া উচিত না। কারণ মানুষ চিকিৎসা নিতে গিয়ে যদি চিকিৎসা না পায়, যেমন কালকে আমি দেখলাম 7 দিনের একটি বাচ্চা অনেকগুলো হাসপাতালে ঢাকায় ঘুরেছে, যে ঢাকা মেডিকেল ঘুরেছে, মুগদা হাসপাতাল ঘুরেছে, আরো 2-3টে হাসপাতালের নাম দেখলাম, কিন্তু তিনি চিকিৎসা নিতে পারেন। এটা খুব বাচ্চাটিকে চিকিৎসা দেওয়া হয়নি, এটি খুব অমানবিক। আর ডাক্তারি পেশা কিন্তু অন্যান্য পেশার মতো না। সুতরাং এই যে ধর্মঘট, এটি এটি খুব, আমি নিঃসন্দেহে বলবো আপত্তিকর। তারা যে শাস্তির দাবি জানিয়েছে, সে গ্রেপ্তার করেছে একজন, সেটি ঠিক আছে, বাট এই জন্য আমি কথায় কথায় ধর্মঘট ডেকে ফেলবো, এটা কিন্তু আসলে ঠিক না। আসলে আমাদের জন্য তো লজ্জাজনক, যেটি বাবলু ভাই বললেন, যে প্রতি বছর মানুষ চিকিৎসায় ব্যয় করছে বিশেষ করে দেশের বাইরে। এবং বাংলাদেশের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, যার সামর্থ্য আছে তিনি আর এদেশে চিকিৎসা করতে চান না। এটি ডাক্তারদের জন্য কিন্তু খুব অবমাননাকর বলে আমি মনে করি। সুতরাং আমাদের সময় এসে আমাদের বোধোদয়ের উদ্রেক হোক। আমরা যে এই পেশাটি, এটি খুব সেন্সিটিভ পেশা, যেটি আমি আগেও বলেছি। এই পেশায় এরকম ধর্মঘট কথায় কথায় ডাকার সুযোগ কিন্তু কম। বা কারণ বাংলাদেশে কিন্তু নানা সংকট রয়েছে, আমাদের দেশে প্রচুর রোগী হাসপাতালে গেলে বোঝা যায় এগুলোর কারণ আছে। ধুলাবালির কারণে প্রচুর রোগী হচ্ছে, ধুলাবালি জনিত নানা রোগ হচ্ছে আমাদের। ঢাকা প্রায় দেখবেন যে আপনি গণমাধ্যমে যে পৃথিবীর সবচেয়ে দূষিত নগর এটি আছে। আবার ধরুন আমাদের দেশের মানুষ এখন, বিশেষ করে গত 15 বছরে যে দুর্বিনীত শাসন চলেছে এবং যে ধরনের মূল্যস্ফীতি হয়েছে, মানুষ কিন্তু চাহিদা অনুযায়ী প্রোটিন নিতে পারছে না। এই প্রোটিন না নেওয়ার কারণে কিন্তু নানা সংকট সৃষ্টি হচ্ছে। সুতরাং এত মানুষ হাসপাতালে যায় কিন্তু তারা চিকিৎসা পায় না। এটি কিন্তু আমাদের ভাবার সময় আসছে। এবং কমন চিত্র হচ্ছে, সরকারি হাসপাতালে গেলে একরকম চিকিৎসা, সেই ডাক্তারই যখন প্রাইভেট হাসপাতালে যান তিনি কিন্তু অন্যভাবে লুক আফটার করেন। এবং আরেকটি খুব ভালো বিষয় আলোচনা হয়েছে, যে ডাক্তাররা অনেক প্র্যাকটিস করেন। এমন এমন আছেন যে অনেক ডাক্তার 1টা 1:30টা পর্যন্ত হাসপাতালে থাকেন, আবার সকালে তিনি সরকারি হাসপাতালে আসেন। তো তিনি তো কাজ করতে পারবেন না আসলে। রোগী দেখা একটা সিলিং থাকা উচিত, যে এই কজন রোগী দেখতে পারবে, যেমন 1-1.5 মিনিটের মধ্যে ছেড়ে দেয়। এবার আমাদের পার্শ্ববর্তী দেশেও আপনি দেখবেন যে দীর্ঘ সময় রোগীদের সঙ্গে ডাক্তার কনসাল্ট করেন। আমাদের এখানে কিন্তু সেই সুযোগ নাই। আপনি গেলেন, কয়েকটা টেস্ট দিলেন, এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় টেস্ট, এটা তো আলোচনা হচ্ছে সব সময়, যে যে টেস্ট গুলো দরকার নেই। আমাদের দেশের মানুষের সামর্থ্য কিন্তু সীমিত, একটি বড় অংশের মানুষের সামর্থ্য সীমিত। তাদেরকে এমন এমন টেস্ট করতে দেয়া হচ্ছে যে খুব এক্সপেন্সিভ। এবং এটি আসলে ডাক্তারি তো মহৎ পেশা, বাট এটি এখন বিজনেসে পরিণত হয়েছে। আপনি দেখবেন ঢাকায় 3টে জিনিস আপনি খুব দেখবেন: মুদি দোকান, ফার্মেসি এবং হাসপাতাল। আপনি পাড়ায় মহল্লায় সব জায়গায় এগুলো দেখবেন। এটি তো হওয়ার কথা না। আমরা চাই যে ডাক্তাররা আমাদের খুব সম্মানের পাত্র। তারা, আমরা সবসময় বলি যে ফার্স্ট বেঞ্চার, তারা যে কোনো ক্লাসে তারা মেধাবী ছাত্ররা ডাক্তার হয়। সুতরাং মানবিক দিক থেকে আগে সর্বপ্রথম মূল্যায়ন করতে হবে। এবং আমাদের অন্যান্য দেশে যা জানি সে ডাক্তারদের খুব প্রশংসা করে। আমিও 2বার দেশের বাইরে গিয়েছি চিকিৎসা করাতে, সেখানে ডাক্তারদের বিহেভ এবং আমাদের ডাক্তারদের বিহেভ কিন্তু আকাশ পাতাল পারাক। তারপর যে নার্স বা অন্যান্য ডাক্তারের সঙ্গে যারা জড়িত থাকেন, তাদের সেবা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। সুতরাং বাংলাদেশ একটি গরিব দেশ, সাধারণ মানুষ অনেক সামর্থ্য নাই ভালো করে। আবার আপনি দেখবেন সব হাসপাতালের সামনে প্রচুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে থাকে। যখন রোগী বের হয় তখন দেখবেন যে তার প্রেসক্রিপশনটি মোবাইল দিয়ে ছবি দিচ্ছে। এটার কারণ হচ্ছে, দেখে যে ডাক্তার তার কোম্পানির ওষুধের নাম লিখেছেন কিনা। তো ডাক্তারের উপর একটা চাপ থাকে, যে তিনি যে কোম্পানি থেকে বেনিফিট পান, নানা ধরনের বেনিফিট, এমন কি শুনেছি বিদেশ ট্যুর, বাসা ফার্নিচার,
বা কোনো ইলেকট্রনিক্স পণ্য, এগুলো ডাক্তারদের দিয়ে থাকে সব কোম্পানিগুলো। আর এই জিম্মি হয় কি সাধারণ মানুষ। এবং আমাদের দেশে আরেকটি প্রবণতা হচ্ছে, মেডিসিনের যে দাম, মেডিসিনের যে উৎপাদন খরচ, তার কয়েকদম দাম রাখে। যেমন এই কোম্পানিগুলো যখন কোনো টেন্ডারে অংশ নেয়, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ওষুধ নেয়, তখন দেখবেন যে তাদের দাম অনেক কম। ওষুধগুলোর দাম অনেক কম, কিন্তু আপনার আমার কাছে যখন আসে এগুলোর দাম অত্যন্ত বেড়ে যায়। এটি তো হওয়া উচিত না। চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার। সে হুম। মৌলিক অধিকারটি যদি সবসময় ক্ষুণ্ণ করা হয়, তাহলে তো মানুষ হতাশ হবে। আর মানুষের মধ্যে একজনের হতাশা আছে, এটি বাবলু ভাই বলেছেন। এই হতাশা দূর করতে হবে। আমি বললাম যেটা, ডাক্তার রোগী উইন উইন সিচুয়েশন থাকতে হবে। তিনি যাতে ভালো প্র্যাকটিস করতে পারেন, মানুষের শ্রদ্ধা ভালোবাসা পান, সেটাই যেমন দেখতে হবে। একই সঙ্গে রোগী, তাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। মানুষ মারা গেলেই, যদি হুম। বা কোনো রোগী মারা গেলে ডাক্তাররা দায়ী, এই মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা হাসপাতাল সে ভাঙচুর করলাম, সরকারি হাসপাতাল ভাঙচুর করলাম, বেসরকারি হাসপাতাল ভাঙচুর করলাম, এটি হলে তো ডাক্তাররা সবসময় একটা আতঙ্কে থাকবে। কোন রোগীর চিকিৎসা দিতে তারা ভয় পাবে যে এই রোগী যদি মারা যায় তাহলে তো আমাদের বিপদ হতে পারে। সুতরাং উইন উইন সিচুয়েশন থাকবে, ডাক্তাররা তারা আন্তরিকতার সাথে কাজ করবে, এবং যারা রোগী তারাও এগুলো বাস্তব ভিত্তিতে এগুলো বিচার করবেন যে আসলেই আমার রোগীকে ডাক্তারের বাঁচানোর সুযোগ ছিল কি ছিল না, সেটি আমাদের দেখতে হবে। হ্যাঁ, আমি এটুকু এই বিষয়ে বলতে চাই। আমি আপনাদের দুজনের সাথেই একমত হচ্ছি একটা বিষয় যে আসলেই ডাক্তারদের সম্মান পাওয়া উচিত, কিন্তু ওনারা সম্মান পাচ্ছে না। আপনারা যে কারণগুলি আইডেন্টিফাই করেন, দিস ইজ কারেক্ট। যে এক হলো যে এই যে বললেন যে মূল্যস্ফীতির কারণে আসলেই তো এত টাকা বেড়ে গেছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, এবং তাদের বেতনও কিন্তু খুব বেশি না সরকারি হাসপাতালগুলোতে। এটা কিন্তু আমরা একটু এটাও আমাদের সরকারকে দেখতে হবে। আবার এটাও ঠিক যে এই যে ডাক্তারদেরকে রোগীরা কেন মারে, অবহেলা বলে অভিযোগ, কিন্তু আজ পর্যন্ত বিদেশে কিন্তু ডাক্তাররা নিজের অবহেলার কথা নির্দ্বিধায় স্বীকার করে এবং বলে যে হ্যাঁ, এটা আমার এই অবহেলার কারণে তোমার রোগী এফেক্টেড হয়েছে, তুমি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারো আইনগত। আজ পর্যন্ত কি আমাদের দেশের কোনো ডাক্তার বলেছেন? সো এই যে হম। কথায় কথায় ওনারা ধর্মঘট, ওনাদেরকে যেমন মারা উচিত না রোগীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের, এট দ্য সেম টাইম ওনাদেরকেও কিন্তু আসলে দেখতে হবে যে কেন ওনাদের উপর এত রাগ মানুষের। সো এটা উইন উইন, আপনি ইলিয়াস ঠিকই বলেছেন যে উইন উইন সিচুয়েশন আসলে করতে হবে। এবং আমরা এই সরকারের সংস্কার করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে হ্যাঁ, এই এই দিকটাও সরকার দেখুক।